পাহাড়ের নেশায় কতবার যে আমরা ঘর ছেড়েছি তার হিসেব নেই। কিন্তু এবারে সান্দাকফু না, এটা শুধু একটা সফর ছিল না, এটা ছিল প্রকৃতির এক অদ্ভুত শ্রেষ্ঠ উপহার। মাঝে মাঝে মনে হয় আমরা যা চেয়েছি পাহাড় যেন তার থেকেও অনেক বেশি কিছু আমাদের জন্য সাজিয়ে রেখেছিল। চোখের সামনে সেই চিরচেনা স্লিপিং বুদ্ধা, কিন্তু এবারের দৃশ্যটা ছিল একেবারে আলাদা। এত স্পষ্ট, এত বিশাল, মনে হচ্ছিল হাত বাড়ালেই তাকে ছোঁয়া যাবে। ভোরের আলো ফোটার আগে যখন মেঘের সমুদ্রের উপরে দাঁড়িয়েছিলাম, মনে হলো কোনো এক শিল্পী তার তুলি দিয়ে আকাশের ক্যানভাসে রঙের বন্যা বইয়ে দিয়েছে। সেই কমলা রঙের আভা যখন মেঘেদের গায়ে আছড়ে পড়ছিল, মনে হচ্ছিল সময়ের চাকাটা কিছুক্ষণের জন্য থমকে দাঁড়িয়েছে। আমরা যখন থাকুম ভ্যালিতে পৌঁছালাম, মনে হলো কাঞ্চনজঙ্ঘা তার বিশাল ডানা মেলে আমাদের দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরেছে। এত কাছ থেকে স্লিপিং বুদ্ধাকে আগে কখনো দেখিনি, কিন্তু আসল বিষয়টা তখনও বাকি ছিল। সেটা ছিল এক জাদুকরী পূর্ণিমার রাত। একদিকে রূপলি চাঁদে ধোয়া কাঞ্চনজঙ্ঘা, আর ভোরে অন্ধকারের বুক চিরে চাঁদের ঠিক পাশেই মাথা তুলে দাঁড়িয়ে থাকা মাউন্ট এভারেস্ট। আলের সেই সূর্যাস্ত থেকে শুরু করে পূর্ণিমার ওই মায়াবী আলো, আমরা যা দেখেছি তা ক্যামেরায় কতটা ধরা পড়েছে জানি না, কিন্তু আমাদের হৃদয়ে তা থেকে যাবে আজীবন। তৈরি হন, কারণ আজকের এই গল্পটা শুধুই একটা ভ্রমণের নয়, এই গল্পটা এক পরম পূর্ণতার। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম মাবু। আমরা এই মুহূর্তে আছি মাবুতে, ইস্ট নেপালের একটা দারুণ সুন্দর অফবিট নদীকেন্দ্রিক গ্রাম, এবং আছি রবিনের হোমস্টেতে। দারুণ এনজয় করেছি কাল থেকে। হচ্ছে রবিন এই আমাদেরকে এই পথটা চিনিয়েছে। আগের বারেও আমরা এই পথেই সান্দাকফু গিয়েছিলাম, খুব ভালো লেগেছে, তার জন্য এবারেও এটাই সিলেক্ট করেছি। এবং আমাদের সাথে রয়েছে এই হচ্ছে শোভন বাবু, সুশোভন, এই হচ্ছে অতনু, হচ্ছে করণ, এরা আমার বন্ধু, আর হচ্ছে করণের বউ তৃষা। তো আমরা সবাই মিলে একটা দারুণ টিম হয়েছে, এবং আমাদের গাড়ি ওখানে রেডি, 4x4 গাড়ি। এই গাড়ি করেই আমরা যাব। তোমরা ফুললি রেডি, এবার জাস্ট যাও, বেরোনোর পালা। এই গাড়ির পিছনে তোমরা দুজন বসেছিলে, কিরকম এক্সপিরিয়েন্স? গাড়ির পিছনে বসার এক্সপিরিয়েন্স পাহাড়ে তো আগে ছিল না, আমরা জোর করেই এক প্রকার আমি আর শোভন দুজনে মিলে বসেছিলাম। দারুণ লেগেছে। মানে শোভন দেখছি একবার ওর পিছন ঘুরে এরকম কাঁধে মাথা দিয়ে, মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতন ওর কাঁধে মাথা দিয়ে ঘুমাচ্ছে। আধ ঘন্টা ঘুমিয়েছে নাকি ওই রকম অবস্থায়। আমরা আধ ঘন্টা ঘুমিয়েছি, এবং ওই এক্সপিরিয়েন্সটা অসাধারণ। মানে পাহাড়ে কোনো গাড়ির পিছনে চড়ে যাওয়াটা এটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে থাকলো। এটা সায়াল স্টোরিজের সাথে এলেই হয়। একদম একদম একদম। আর সান্দাকফুর জন্য আমরা কতটা এক্সাইটেড! এই জায়গাটায় আসতে হলে কিন্তু পুরো অ্যাডভেঞ্চার। দেখুন, একদম নদীর ওপর দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে, দারুণ। এবার অফরোডিং স্টার্ট হবে। আজকে ওয়েদার দুর্দান্ত, ডিসেম্বর মাসের ফার্স্ট উইক। আরও একটা রাস্তা দেখুন, আবার আমরা নদী পেরোচ্ছি। এটা যদিও ছোট, অদ্ভুত অ্যাডভেঞ্চার। যারা অফরোডিং বাইকিং করতে চান তারা কিন্তু এই পথে সান্দাকফু পৌঁছাতে পারেন। আপনারা জানেন যে ইন্ডিয়ার যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে বাইক নিয়ে অ্যালাউ করে না, বাট এই রাস্তা দিয়ে কিন্তু হয়, এবং অনেক বাইকার্সই কিন্তু এই রাস্তা দিয়ে সান্দাকফু যান। তো পরবর্তীকালে যাদের প্ল্যান আছে তারা এই রাস্তা দিয়ে বাইক নিয়ে এক্সপিডিশন করতে পারেন। বুঝতেই পারছেন পুরো রোডটাই একদম অফ রোড। কিছুটা এসে একটা জায়গায় দাঁড়িয়েছি, এখান থেকে এই গাছটা কি অপূর্ব দেখতে লাগছে, মানে নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। তার সাথে চারদিকের যে বিউটি, জাস্ট দারুণ। এখানে হালকা হালকা মেঘ ঢুকতে অলরেডি শুরু করেছে। এখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছিল। মানে এই রাস্তাটার
মানে কি বলবো, ড্রোনের চোখ দিয়ে দেখলে জাস্ট অসাধারণ। মানে মনে হবে যেন বারবার এই রাস্তাটা দিয়ে যাই, শুধু এনজয় করতে করতে যাই, যেখানে ইচ্ছা হবে দাঁড়াতে ইচ্ছা হবে, বাট সময়টা হাতে খুব কম, তার জন্য বেশিক্ষণ এখানে দাঁড়ালাম না, কিছুক্ষণ দাঁড়ালাম, একটু এনজয় করলাম। সকলেই গাড়িতে উঠে পড়েছে, আমিও যাই। জাস্ট কিছুক্ষণ আগে কালীপোখরি ক্রস করলাম, এখানের ওয়েদারটা একবার দেখুন, মেঘে ঢেকে যাচ্ছে। আর এতক্ষণ যে রাস্তা দিয়ে এলাম তার থেকে এটা একটু বেটার রাস্তা। আমরা এতক্ষণ নেপালের রাস্তা দিয়ে এলাম, এই হচ্ছে ইন্ডিয়ার রাস্তা। দেখুন দুটো রাস্তা এখানে এক্স্যাক্টলি মিলিত হয়েছে, এখানে লেখা আছে সান্দাকফু টান্ডা 3.5 কিলোমিটার। এই দিকটা পুরোটা মেঘে ঢেকে গেছে, এদিকটা এখনো রোদ্দুর আছে। এইটুকু সময়ের মধ্যে কত রকম যে আমরা ওয়েদার দেখলাম, মানে সেটা সত্যি বলে বোঝানো যাবে না। আবার দেখুন এই মেঘগুলো জাস্ট স্পিডে উড়ে আসছে, কিছুক্ষণের মধ্যে হয়তো এই জায়গাটাও ঢেকে যাবে। আবার এখন রোদ্দুরও বেরিয়েছে। দারুণ একটা জার্নি। এই জার্নিটা যারা করেছেন তারা জানেন যেরকম অফরোড, আর পাশাপাশি প্রচুর পরিমাণে রডোডেনড্রন গাছ দেখতে পাওয়া যায়। আর 2 মাস পরেই সেই গাছে ফুল চলে আসবে। যারা রডোডেনড্রনের সময় সান্দাকফু আসেন তাদের একটা আলাদা রকম বিউটি, চারদিকটা লাল হয়ে থাকে, অসম্ভব সুন্দর। এদিক থেকে খালি চোখে পুরো নাথুলা রেঞ্জটা দেখতে পাওয়া যাচ্ছে। ও পুরো সাদা সাদা মেঘ, পাহাড়, ওই দেখুন, হয়তো দূরে বুঝতে পারবেন না, আর এদিকের বিউটি জাস্ট অসাধারণ, পুরো রেঞ্জটা দেখতে পাওয়া যাচ্ছে। ফাইনালি পৌঁছে গেছি সান্দাকফু রেঞ্জটা, পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখতে পাওয়া যাচ্ছে। দাঁড়ান আগে নাবি। আচ্ছা, এটা হচ্ছে পার্কিং এরিয়া, পার্কিং এরিয়া থেকে অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ। আর এই হচ্ছে হোটেল সানরাইজ, যেখানে আমরা আজকে স্টে করব। এই হচ্ছে ডাইনিং এরিয়া, ডাইনিং এরিয়া থেকেও কিন্তু দারুণ ভিউ পাওয়া যায়। আর আমাদের রুমও অ্যালট করে দেওয়া হয়েছে একদম মানে নিচের ফ্লোরে। 3টে রুম অ্যালট করা হয়েছে। একটা রুম আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম। এখানে একটা কুইন সাইজ বেড আছে, 2 জন সাথে বাচ্চা হয়ে যাবে। এখানে একটা উইন্ডো থেকে বাইরের এরকম ভিউ। আর তার সাথে এখানে আছে অ্যাটাচড ওয়াশরুম। এখানে দেখুন লেখাই আছে টয়লেট ফ্লাশ ডাজন্ট ওয়ার্ক, কারণ মাইনাসের মধ্যে পুরো জমে যায় একবার। এই যে ছোট্ট একটা টয়লেট, জাস্ট ওয়েস্টার্ন টয়লেট, এবং একটা বেসিন দেওয়া আছে, শাওয়ারও আছে, বাট এই ঠান্ডা তো মনে হয় না কেউ স্নান করবে। ঠিকঠাকই লাগছে রুমের সাইজ মোটামুটি। এরকমই আরও 2টো রুম অ্যালট করা হয়েছে। এই যে এখানে দেখুন, এই যে এরকমই সমস্ত রুম। এই রুমের জানালা থেকে ভিউ নেই যেরকম। যাই হোক, আশা করছি আইডিয়া একটা পেয়ে গেছেন। মাবু থেকে সান্দাকফু দূরত্ব হচ্ছে 13 কিলোমিটার। আমরা সকাল 10টা 15 সময় রওনা দিয়েছিলাম, আমরা প্রায় 2 ঘন্টা লাগলো, 12টা 15 আমরা এসে পৌঁছালাম। আর এখন এসেছি লাঞ্চ করতে। এই ভিউ, আর তার সাথে আজকে লাঞ্চের মেনু এখানে দেখুন, প্লেন রাইস আছে, তার সাথে এখানে আছে ডাল, তারপরে আছে মিক্সড ভেজ, এখানে আছে একটা সবজি, এটা ঢেঁড়সের সবজি, তার সাথে পাঁপড় ভাজা আছে এবং স্যালাড আছে, তার সাথে পিকেল আর আচার আছে। ডিমটা মিস করে গেছি, লাঞ্চে ডিমও আছে। আমাদের কিন্তু স্টের সাথে ফুডটা আমরা ইনক্লুড করে নিয়েছিলাম, পার পার্সন প্যাকেজ করে নিয়েছিলাম। এবার আমরা এখানে খাবো, খেয়ে দিয়ে আবার রওনা দেবো। আজকে দারুণ ক্লিয়ার ওয়েদার। তাড়াহুড়ো করে বেশ ভালোই লাঞ্চটা আমরা এখানে করলাম। এবার যাচ্ছি থাকুম ভ্যালির উদ্দেশ্যে। এখনও তো ওয়েদার পুরো ক্লিয়ার রয়েছে, ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। ওই ভ্যালি থেকে যা ভিউ দেখেছি না, আমরা আগের বারেও গিয়েছিলাম, তখন ভিউ পাইনি, বাট গ্রিন ভ্যালিটা পেয়েছিলাম। এবারে ওটার জন্যই খুব এক্সাইটেড। চলুন যাওয়া যাক, আর বেশি দেরি করবো না এখানে। এই জায়গাটা হচ্ছে আল, এখান থেকে সানরাইজ এবং সানসেট দুটোই দেখতে পাওয়া যায় এবং অপূর্ব দেখতে পাওয়া যায়। আমাদের ইচ্ছা আছে এখানে আসার,
থাকুম ভ্যালি এখান থেকে প্রায় 7 কিলোমিটার। রাস্তা একবার দেখুন, অফ রোড কাকে বলে এখানে না এলে বুঝতে পারবেন না। সামনে কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জটা দেখতে পাওয়া যাচ্ছে, তার সাথে মাউন্ট এভারেস্টও কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে, তার সাথে কতগুলো স্তরে স্তরে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন এদিকটা পুরোটা মেঘ, অপূর্ব সুন্দর। দেখুন ওফ কি রাস্তা, মানে জাস্ট এই রাস্তাটা ঘুরবো, মোড়টা ঘুরবো, পুরো কাঞ্চনজঙ্ঘাটা চোখের সামনে ঝকঝক করছে। কি যে অপরূপ দৃশ্য, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা সকলেই খুব এক্সাইটেড এবং প্রথমবারে যখন এসেছিলাম তার থেকে অনেক বেটার ভিউ পাচ্ছি আমরা। আজকে ওয়েদার দুর্দান্ত ক্লিয়ার। এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে ফালুটের পথে এবং প্রতিটা মোড় স্লিপিং বুদ্ধা আপনাদেরকে হাতছানি দেবে। কি যে অসাধারণ। এতক্ষণ যেরকম অফ রোড দিয়ে আসছিলাম, তারপরে এটা জাস্ট স্বর্গ। দেখুন বাঁদিকে পুরো স্লিপিং বুদ্ধা রেঞ্জটা দেখতে পাওয়া যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব থাকুম ভ্যালি। ওই যে বাড়িটা দুটো দেখতে পাওয়া যাচ্ছে, ওখানে আমরা যাব। ফাইনালি এসে পৌঁছালাম, এখন বাজে 2টো। প্রায় ঘন্টাখানেক সময় লাগলো এখানে আসতে। কথা বলতে পারছি না, একটু অক্সিজেনের অভাব বোধ হচ্ছে আমাদের দুজনেরই মাঝে মধ্যে। আর কী হারে হাওয়া চলছে, ঝড়ের মতন হাওয়ার আওয়াজটা না কানে আসছে, মানে এই টুপি ভেদ করে কানে ঢুকে যাচ্ছে, দাঁড়ানো যাচ্ছে না। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখুন, কাঞ্চনজঙ্ঘাটা কি বিশাল। আর এই দিক থেকে সুন্দর লাগছে, পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে, চারিদিকে শুধু ভ্যালি আর ভ্যালি। এদিকে মাউন্ট এভারেস্ট। হ্যাঁ, এখন যেহেতু শীতকাল তার জন্য ভ্যালিটা অতটা গ্রিন লাগছে না, তবে আমরা যখন আগের বার এসেছিলাম তখন বেশ গ্রিন গ্রিন ফিল হচ্ছিল, বেশ কুয়াশা বৃষ্টি বৃষ্টি হালকা ছিল বলে তখন আলাদা একটা সৌন্দর্য ছিল। এখন আলাদা, তবে কেউ নেই, আমাদের গাড়িটাই রয়েছে। আর এখানে একটাই থাকার অপশন রয়েছে, এটা দেখুন, এটা একটা হোমস্টে। আপনারা চাইলে কিন্তু এখানে থাকতে পারেন, একদম মানে নিরিবিলির মধ্যে। তো সান্দাকফুতে যেমন প্রচুর লোকজন, তো অনেকে ভিড়ভাড়টা পছন্দ করেন না, এখানে থাকলে কিন্তু যেমন হাওয়া তেমন ভিউ আর তেমন নিজেদের মতন করে থাকতে পারবেন। আমাদের সবার হালগুলো একবার দেখুন, কারণ কিরম লাগছে এখানে এসে। প্রচণ্ড হাওয়া চলছে জাস্ট। তবে জায়গাটা খুব সুন্দর, মানে অসাধারণ। না এলে মানে ভাবনা চিন্তার বাইরে, এত সুন্দর জায়গা। ওয়েস্ট বেঙ্গল নেপাল সীমান্তে এত ভালো জায়গা, মানে জাস্ট অসম্ভব সুন্দর। থাকুম ভ্যালিতে রাত্রিবেলা থাকতে পারবে একা? তৃষা এই হোমস্টেটা থাকে তো, এই হোমস্টে থাকে তো, অতনু কিরম এক্সপিরিয়েন্স? পরিবেশটা যতটা সুন্দর, কিছুই বেরিয়ে নেই এর, আর ঠান্ডাটা হচ্ছে ততটাই খতরনাক। পুরো কাঁটা দিয়ে দিচ্ছে। কাঁটা মানে আমি দেখতে পাচ্ছি এই যে অবস্থা, আমার চোখ কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, আমি পুরো মমি হয়ে গেছি। মারাত্মক ঠান্ডা, মারাত্মক ঠান্ডা হাওয়া দিচ্ছে। কিছুক্ষণ পরেই সূর্যাস্ত হবে, তারপরে এই জায়গায় দাঁড়িয়ে থাকা নেক্সট টু ইম্পসিবল। তবে এটা কি যে এই হোমস্টেতে যদি থাকেন তাহলে ভোরবেলা যে দৃশ্য আপনারা দেখতে পাবেন সেটা হয়তো আর কোথাও দেখতে পাবেন না। তার জন্যই কিন্তু থাকুম ভ্যালিটা আজকাল ট্রেন্ডিংয়ে চলছে। তবে অ্যাকোমোডেশনের যেহেতু অভাব, তাই খুব লিমিটেড সংখ্যক মানুষই কিন্তু এখানে থাকতে পারবেন। কি পারফেক্ট ফ্রেম না এটা! আমরা প্রত্যেকেই হয়তো এটা একবার না একবার লাইফে এক্সপিরিয়েন্স করতে চাই। আগেও এসেছি, তবে এত সুন্দরভাবে এটা এক্সপিরিয়েন্স করিনি আমরা। এবারে আমাদের আশাটা সার্থক হলো, জাস্ট যেতে ইচ্ছা হচ্ছে না, সব কিছুই পারফেক্ট লাগছে। একটা জিনিস একটু কম হলে ভালো হতো, যেটা এই হাওয়া আর এই ঠান্ডা। তো সব কিছু তো পারফেক্ট হয় না, এইভাবেই চলতে হবে। আমাদেরও সময় হয়ে যাচ্ছে, রবিনের দেরি হয়ে যাচ্ছে, ও মাবু ফিরে যাবে, 3টে বাজে। এবার আমাদেরকে গাড়িতে উঠতে হবে। আমরা আলে পৌঁছে গেছি এবং রবিনকে বিদায় বলার সময় চলে এসেছে। কিন্তু বিদায় বেলার বলার আগে একবার রবিনের মুখ থেকে বাউন্ডুলে ঘুরি। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমার কে বাসবে ভালো, তার আকাশেই উড়ি, তার আকাশেই উড়ি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।
अच्छे से जाना। বাই বাই। ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে, ভালো থাকবেন, হোয়াটসঅ্যাপে কথা হবে। রবিন আমরা আলে টাইম ল্যাপস দিয়ে দাঁড়িয়ে আছি। আল থেকে জেনারেলি সানসেটটাই ভালো দেখা যায়, সবাই দেখে। 2-3টে জায়গা থেকে দেখা যায়। একটা উপরে ভিউ পয়েন্ট রয়েছে, সেখান থেকে মেঘের ভিউ, সানসেটের ভিউ, প্লাস কাঞ্চনজঙ্ঘা, এভারেস্ট সমস্ত কিছু দেখা যায়। আর একটা এদিকে রয়েছে কাঁচের ঘর, ওই ওপরটা থেকেও দেখা যায়। আর তার নিচে নেমে এলে কোনো অবস্টাকেল থাকে না, মানে যারা মেঘের খেলা দেখতে চায়, সানসেট দেখতে চায়, তাদের জন্য এটা ভালো। ওটা বেশি ভালো লাগে। কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আমাদেরকে আবার উপরে উঠতে হবে যখন কালারটা আসবে। আর এখন যা মেঘের খেলা দেখতে পাচ্ছি না, মানে এটা একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট। এত সুন্দর, খুব মানে দেখেছি বলে মনে পড়ে না, দেখেছি এই ধরনের, কিন্তু এত সুন্দর, এতটা এরিয়া জোটার প্রতিটা মানে কালারগুলো কি আসছে, কিছুক্ষণ পর আরও কালার চেঞ্জ হবে। জাস্ট মনে হচ্ছে কী বলো, স্বর্গ। সন্ধ্যা এখন প্রায় 6টা বাজে। আল থেকে সান্দাকফু দূরত্ব আনুমানিক 1.5 কিলোমিটার। পিছনে গুটি কয়েক মানুষই আছে, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই পূর্ণিমার আলোতে কী যে অপূর্ব একটা অভিজ্ঞতা হচ্ছে, সেটা সত্যি বলে বোঝানো যাবে না। মানে যারা পরবর্তীকালে এই অভিজ্ঞতাটা করবেন তারা জানবেন এটার কি মাহাত্ম্য। চলো চলো চলো। এখন বাজে সন্ধ্যা 8:10। কিছুক্ষণ আগে বাইরে বেরিয়েছিলাম, কাঞ্চনজঙ্ঘা ঝকঝকে দেখা যাচ্ছে, আর তার সাথে প্রচণ্ড 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 হাওয়া, মানে বাইরে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। আর আমার প্রচণ্ড খিদেও পেয়েছে। আর এখানে না ডিনারের বিভিন্ন রকম অপশানস আপনারা পেয়ে যাবেন, মানে লাচ্ছা পরোটার সাথে চিকেন, বা ফ্রাইড রাইসের সাথে চিকেন, বা হাক্কা নুডলসের সাথে চিকেন। আমি নিয়েছি প্লেন মানে ভেজ একটা মিল, তার সাথে চিকেন কারি। তো এটা নিয়েছি। এই যে এখানে হাক্কা নুডলসও চলে এসছে, এখানে ভাত, মিক্সড ভেজ, পাঁপড় ভাজা, এটা চিলি চিকেন, এখানে চিকেন কারি, এই সমস্ত। তো এখন ডিনারটা করব। প্রচণ্ড খিদে পেয়েছে, তবে এখানে খাবারের মান কিন্তু বেশ ভালো, খাবারের কোয়ালিটিও ভালো, টেস্টও ভালো। তো আমরা কিন্তু খাবার খেয়ে মোটামুটি স্যাটিসফাইড, ভালোই লেগেছে আমাদের। ডিনারটা কমপ্লিট করব, কমপ্লিট করে আবার বাইরে যাব, কারণ আজকে পূর্ণিমা। আমরা ওই দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো। ডিনার করার পরে গিয়েছিলাম সানরাইজের ছাদে। অসম্ভব একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে যেরকমটা দেয়, পুরো জাস্ট শরীরটাকে নড়িয়ে দিচ্ছে। বাট যে ভিউটা আমরা পেয়েছি না, জাস্ট কোটি টাকার ভিউ বলতে পারেন। মানে পূর্ণিমার রাতে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখবো, এটাই আশা নিয়ে এসেছিলাম, এবং এটা সত্যি সার্থক হয়েছে। তার সাথে মেঘ তো আছেই, মানে সাদা সাদা মেঘগুলো অসাধারণ লাগছিল, কিচ্ছু বলার নেই। যদি কখনো সান্দাকফু জীবনে একবারের জন্য প্ল্যান করতে চান, তাহলে মানে আপনাদের পূর্ণিমার ডেট অনুযায়ী প্ল্যান করবেন, তাহলে কি হবে, আপনাদের সমস্ত কিছু ভালো হবে। জেনারেলি কি হয়, পূর্ণিমার সময় ওয়েদারটাও ক্লিয়ার থাকে, যেরকম দেখলেন যে সানসেটটাও আমরা দুর্দান্ত পেয়েছি। আশা করছি কালকে সানরাইজটাও আমরা পাবো। তবে প্রচণ্ড ঠান্ডা থাকবে, এইটুকু আশা নিয়ে আসবেন যদি এই ডিসেম্বর জানুয়ারি মাসে আসেন, তবে ওয়ার্থ ইট হবে, এইটুকু বলতে পারি। এবারে সান্দাকফুতে এসে যেরকম ভিউ পেয়েছি, সেটা সত্যি জন্মান্তরেও ভুলিবার মতো না। মানে এই মুহূর্তে যারা এখানে উপস্থিত আছেন তারা প্রত্যেকে ভীষণ খুশি। মানে আমরা সমস্ত কিছু পেয়েছি, মেঘের খেলা, সানরাইজ, কাঞ্চনজঙ্ঘার ওপরে ওই রিফ্লেকশন, সমস্ত কিছু। মানে দারুণ হ্যাপি হয়ে গেছি। এবং আপনাদেরকে বলবো, যদি একবার সান্দাকফু আসেন তাহলে পূর্ণিমার দিনই আসবেন। এই রকম ভিউ জাস্ট লাইফ টাইম। এখন বাজে প্রায় 8:30। এবার আমরা করব ব্রেকফাস্ট। সেখানে ব্রেকফাস্টটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড আছে, এবং 8:30টার সময়তেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা ঝকঝকে দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন, একদম স্বমহিমায় বিরাজমান, ওয়েদার মারাত্মক ক্লিয়ার। তো এখন যাই, ব্রেকফাস্টটা করি। ব্রেকফাস্টে আছে, দেখুন ব্রেড আছে, এখানে একটা ডাল আছে, তার সাথে এখানে আছে পোহা, তার সাথে আছে চাউমিন, এখানে আছে সিমুই টাইপের কিছু একটা মিষ্টি জাতীয় খাবার, আর এটা হচ্ছে টিবেটিয়ান ব্রেড। করুন, তাহলে তুমি ট্রাই করো। এবার এখান থেকে বেরোনোর পালা।
তবে দেখুন আমার পিছনে ল্যান্ড রোভার, এই গাড়িটায় প্রথমবার আমরা এক্সপিরিয়েন্স করেছিলাম। তবে একটা কথা ঠিক যে প্রচণ্ড জার্কিং হয়, মানে কোমর হাত পা ব্যথা হয়ে যেতে পারে। এখানে আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো, বারবার বলছি। আমাদের গাড়িও এখানে চলে এসেছে, অলরেডি লাগেজপত্র সমস্ত লোড হচ্ছে। ওখানে কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জ দেখতে পাওয়া যাচ্ছে। এবার আমরা নেপাল হয়ে এসেছিলাম, এবার ইন্ডিয়া হয়ে ফিরবো, মানে টুমলিং, টংলু, গৈরিবাস, কালীপুকুরি এই সমস্ত হয়ে আমরা যাব মানেভাঞ্জান। মানেভাঞ্জান থেকে শিলিগুড়ি আজকে আমাদের ট্রেন আছে। প্রায় 10টা বাজে আমরা এখান থেকে রওনা দিলাম। এবং একটা কথা বলে দিই আপনাদেরকে, যেখানে আমরা আসিনি সেটা হচ্ছে এখানে একটা ভিউ পয়েন্ট আছে, ওই যে ওই ভিউ পয়েন্টে এসেও কিন্তু দেখুন অনেকগুলো ট্রেকারকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এখান থেকেও কিন্তু এই ভিউ পয়েন্টটা থেকেও কিন্তু দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়, মানে পুরো জায়গাটা থেকেই দেখতে পাওয়া যায়। এই যে আগের বারে এখানে এসেছিলাম। ফাইনালি এবার অফ রোডিং চালু হবে। আমরা যেহেতু নেপালের রাস্তা দিয়ে এসেছিলাম, তাই জন্য এই রাস্তাটাও আমাদের কাছে স্বর্গই মনে হচ্ছে। শুধু এই রাস্তাগুলোর টার্নিংগুলো এতটা শার্প যে অনেকটা ডিস্টেন্স করে আমরা নেমে যাচ্ছি। আপনারা একবার দেখুন টার্নিংগুলো। প্রথমবার যখন সান্দাকফু এসেছিলাম এই রাস্তা দিয়ে এসেছিলাম, তখন মনে হতো সবথেকে খারাপ রাস্তা। বাট এখন দেখছি রাস্তাঘাটের অনেকটা ইমপ্রুভ হয়েছে এবং কিছু রাস্তাঘাট হয়েছেও, নির্মাণের কাজ হয়েছে। এই যে যেরকম এই রাস্তাটা বেশ ভালো রাস্তা, তবে টার্নিংগুলো মারাত্মক শার্প। আমরা পৌঁছে গেলাম বিকে ভাঞ্জাং। এখান থেকে মানেভাঞ্জান 28 কিলোমিটার আর দার্জিলিং হচ্ছে 55 কিলোমিটার। এখানে একটা ছোট্ট ওয়াচ টাওয়ার মতো করা আছে, এখানটা আবার একটু ভালো রাস্তা। আর এদিক থেকে নাথুলা রেঞ্জের ভিউটা পাওয়া যাচ্ছে, কিছুক্ষণ আগে কাঞ্চনজঙ্ঘা পাওয়া যাচ্ছিল। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই রডোডেনড্রন গাছ। আর 2-3 মাস পরে এই রাস্তাটা পুরো লাল হয়ে যাবে। খুব ইচ্ছা আছে যে মার্চ এপ্রিল মাসে একবার সান্দাকফু আসার আর এই সমস্ত দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার। তার সাথে দূরে পরপর পাহাড়ের স্তরগুলো দেখতে পাওয়া যাচ্ছে। অফরোড দারুণ এক্সপিরিয়েন্স, প্রচুর রডোডেনড্রন গাছ দেখুন। 10টা বেজে 40 মিনিট আমরা এসে পৌঁছালাম কালীপুকুরিতে। অ্যাকচুয়ালি পুকুরি মানে হচ্ছে ছোট পুকুর, আর হালকা দেখুন কালচে রং, তার জন্যই কালীপুকুরি নাম দেওয়া হয়েছে। আজকে ওয়েদার তো মারাত্মক ক্লিয়ার, খুবই সুন্দর লাগছে, এখানে ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এখানেও প্রচুর রডোডেনড্রন গাছ। মার্চ এপ্রিলে অসাধারণ লাগবে এই সমস্ত জায়গাগুলো। আর এখানে আমাদের এন্ট্রি করা হচ্ছে, এন্ট্রি করার পরে আমরা এখান থেকে রওনা দেবো। এখানে যখন ইন্ডিয়ার দিক দিয়ে আসবেন বেশি কিছুক্ষণ সময় কাটিয়ে যেতে পারেন। প্রথমবারে যখন এসেছিলাম এই ল্যান্ড রোভার করেই এসেছিলাম, এবং তখন কিন্তু রাস্তা এতটা ভালোও ছিল না। এখন পুরো রাস্তা ভালো হয়ে গিয়েছে। প্রায় 3 বছর হলো এই রাস্তাটা হয়েছে নাকি শুনলাম দাদার মুখে। তো এখন পুরো মানেভাঞ্জান অবধি এরকমই ভালো রাস্তা। এই রাস্তাটা দেখুন বরফ পড়ে আছে হালকা হালকা। কিছুক্ষণ আগেও দেখলাম একটা দুটো জায়গায় বরফ পড়ে থাকতে। সময় হচ্ছে প্রায় 11:15। আমরা এসে পৌঁছালাম টুমলিং। প্রথমবারে যখন এসেছিলাম টুমলিংয়ে স্টে করেছিলাম শিখর লজে। মানে ইন্ডিয়া সাইড দিয়ে যখনই কেউ সান্দাকফু আসেন তখন আইদার টংলু অথবা টুমলিং এই দুটো জায়গায় স্টে করেন। এখান থেকে দেখুন স্লিপিং বুদ্ধা দুর্দান্ত দেখতে পাওয়া যাচ্ছে, এত পরিষ্কার ওয়েদার। আর এই সেই জায়গা, সব থেকে বেশি মানুষ মনে হয় এখানেই রিলস বা ভিডিও বানান। অপূর্ব লাগে এই রাস্তাটা। আমরা চলে এলাম টংলুতে। এই যে এই হচ্ছে টংলু, এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে টংলুর ভিউ পয়েন্ট। এখান থেকে ঝকঝকে স্লিপিং বুদ্ধা, তার সাথে চারদিকে প্রচুর পাহাড়। শেষ হয়ে গেল আমাদের ট্রিপটা শেষ হয়ে গেল, বাট কাঞ্চনজঙ্ঘা স্টিল যেমন দেখেছিলাম সান্দাকফু আসার পর তেমনই এখনও স্টিল ভিজিবল একই রকমভাবে, মানে অসাধারণ। সান্দাকফু মানে আমার মনে হয় না এত ভালো অ্যাডভেঞ্চার আছে, এত ভালো অ্যাডভেঞ্চার আর কোনোদিন পাবো বলে, বা জীবনে কোনোদিন আমি পাবো বলে আর আশা করি না। যা হয়ে গেছে, মানে যেটা পেয়ে গেছি সেটা আমার লাইফ টাইম অ্যাচিভমেন্ট। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান আপনাদেরকে দিয়ে দিই। অবশ্যই আইডেন্টিটি কার্ড ক্যারি করবেন, সেটা ভোটার কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, অথবা ড্রাইভিং লাইসেন্স।
কারণ এই রাস্তায় অনেকবার চেকিং হবে, এন্ট্রি করতে হবে। এবার বলে দিই, যারা শিলিগুড়ি থেকে মানেভাঞ্জান হয়ে টুমলিং টংলু হয়ে সান্দাকফু যাবেন, মানেভাঞ্জান থেকে সান্দাকফু পর্যন্ত গাড়ি ভাড়া হচ্ছে 5,500 টাকা। আর যদি ড্রাইভার এবং গাড়ি রেখে দেন 1 নাইটের জন্য তাহলে 1,500 টাকা এক্সট্রা। যদি 2 নাইটের জন্য রাখেন তাহলে 3,000 টাকা এক্সট্রা। অর্থাৎ 1 নাইটের জন্য আপনাদের খরচা পড়বে টোটাল 7,000 টাকা আপ অ্যান্ড ডাউন মিলিয়ে। আর 2 রাত্রের জন্য খরচা পড়বে 8,500 টাকা। আর যদি আপনারা থাকুম ভ্যালি ঘুরতে যেতে চান তাহলে কিন্তু 2,000 টাকা এক্সট্রা। ফালুট পর্যন্ত গাড়ি যায় না, ওটা আপনাদেরকে হেঁটেই যেতে হবে। 12:35 আমরা পৌঁছে গেলাম মানেভাঞ্জান। যারা এখান দিয়েই জার্নি স্টার্ট করবেন, এই যে এইটা হচ্ছে কাউন্টার, এখানে এসেই আপনাদেরকে এই গাড়ি বুক করতে হবে। এখন বাজে দুপুর 3টে, আমরা এসে পৌঁছালাম দুধিয়াতে। আপনাদের অনেকেরই একটা প্রশ্ন থাকে যে সান্দাকফু থেকে একদিনে কি শিলিগুড়ি ফেরা যায়, মানে ঠিক হবে? দেখুন, আমাদের সান্দাকফু থেকে মানেভাঞ্জান পৌঁছাতে সময় লেগেছে প্রায় 2.5 ঘন্টা মতো। তারপর মানেভাঞ্জান থেকে আমাদের একটা গাড়ি বলা ছিল, আমরা ডাইরেক্ট শিলিগুড়ি যাচ্ছি। এই মুহূর্তে দুধিয়া চলে এসেছি। দুধিয়া থেকে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে আমাদের শিলিগুড়িতে পৌঁছাতে। তারপর আমাদের সন্ধ্যেবেলা ট্রেন আছে, তো আরামসেই কিন্তু আমরা ট্রেন ধরতে পারবো, পৌঁছেও যাব। এই ট্রিপটা নিয়ে আমরা অনেক দিন ধরে ভীষণ এক্সাইটেড ছিলাম, এবং কথায় আছে না, যে জিনিসটা মন থেকে চাওয়া যায় সেই জিনিসটা কোথাও না কোথাও পূরণ হয়। সান্দাকফু ট্রিপে ঠিক আমাদের সাথে তাই হলো। সূর্যোদয়, সূর্যাস্ত, স্লিপিং বুদ্ধার বিশাল আকার রেঞ্জ, পূর্ণিমার চাঁদ এবং মাউন্ট এভারেস্ট সব কিছু এই ট্রিপে পেয়েছিলাম। এই স্মৃতিগুলো মনে রয়ে যাবে সারা জীবন।